প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ল্যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা 4 নাম্বার সেশন নিয়ে আলোচনা করব। আমরা মূলত দেখব ব্রাঞ্চিং অপারেশন কিভাবে পারফর্ম করতে হয় আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ব্রাঞ্চিং অপারেশন বলতে নর্মালি আমাদের ইফ এলস যে স্টেটমেন্টটা রয়েছে এটাকে আমরা ব্রাঞ্চিং অপারেশন বলে থাকি। তাহলে আমরা আজকে দেখব যে আমরা আসলে কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইফ এলস স্টেটমেন্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা বলে নেওয়া ভালো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সরাসরি ইফ এলস স্টেটমেন্ট নেই। আমরা মূলত কন্ডিশনাল জাম্পের মাধ্যমে ইফ এলস স্টেটমেন্টটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করে থাকি। আসো আমরা একটু জেনে নিই আগে যে আমাদের আসলে কি কি জানা লাগবে। প্রথম যে ইনস্ট্রাকশনটা সম্পর্কে আমাদের জানা লাগবে সেটার নাম হচ্ছে সিএমপি। মূলত কম্পেয়ারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএমপি। আমরা এখানে যদি দুটো রেজিস্টারের নাম দিয়ে দিই তাহলে বেসিক্যালি সে এই দুটো রেজিস্টারের ভ্যালু নিয়ে কম্প্যারিজন করে। আমাদের কম্প্যারিজনের আউটপুট তিনটা হতে পারে। একটা হচ্ছে দুটো রেজিস্টারের ভ্যালু সেম, দ্যাট মিনস তারা ইকুয়াল। সেই ক্ষেত্রে আমাদের দুটো ফ্ল্যাগ সেট হবে। একটা হচ্ছে জেড ফ্ল্যাগ, যেটা আমাদের জিরো ফ্ল্যাগ বলে থাকি আমরা। মূলত কম্পেয়ার যে ইনস্ট্রাকশনটা আছে সে হচ্ছে বিয়োগফলের মাধ্যমে একটা ভ্যালু কি আরেকটা ভ্যালু থেকে বড় না ছোট এই জিনিসটা ডিটেক্ট করার ট্রাই করে। তাহলে দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে বিয়োগফলটার ভ্যালু হবে জিরো। এই কারণেই আসলে আমাদের জিরো ফ্ল্যাগটা ওয়ান হয়েছে এখানে, যখন দুটো ভ্যালু সমান। আর যেহেতু এখানে কোনো ক্যারি নেই সেহেতু এটা ক্যারি ফ্ল্যাগটা আমাদের জিরো হবে। আচ্ছা, যখন ax bx এর থেকে ছোট হবে তখন আসলে আমরা এখানে একটা নেগেটিভ রেজাল্ট পাবো। তাহলে যেহেতু আমাদের এখানে রেজাল্টটা জিরো নয় আউটপুট, সেই ক্ষেত্রে আমরা জেড ফ্ল্যাগের ভ্যালুটা পাবো জিরো। আর যেহেতু এখানে নেগেটিভ একটা ভ্যালু এসেছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ক্যাপাসিটি আসলে ওভারলোড হয়েছে, সেই জন্য আমরা এখানে আসলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা পাবো ওয়ান। তোমরা সবাই জানো যে সাইন্ড অপারেশনের জন্য কোনো ধরনের ওভারফ্লো হলে সেটা আমরা ক্যারি ফ্ল্যাগে সেভ করি। এখানে কম্পেয়ার অপারেশন কম্পেয়ার ইনস্ট্রাকশনটা ওই মেথোডোলজিটাকে কাজে লাগিয়ে যখন ax bx এর থেকে ছোট হবে তখন আসলে সে ক্যারি ফ্ল্যাগটাকে ওয়ান করে দিবে, যেহেতু এখানে আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। আর যদি ax bx এর থেকে বড় হয় তাহলে z ফ্ল্যাগের ভ্যালুটাও আমরা জিরো পাবো, ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাও জিরো পাবো। মূলত আমাদের এই ভ্যালুগুলো দেখে আমরা আসলে বলতে পারবো যে আমাদের দুটো অপারেন্টের মধ্যে কোনটি আসলে বড় বা ছোট, কিংবা দুটো অপারেন্ট আমাদের সমান কিনা। আমরা যখন কোড করব আমাদের আসলে এত জিনিস মাথায় রাখা লাগবে না। মূলত কম্পেয়ার ইনস্ট্রাকশনের আউটপুটটা আমরা অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রামে ইউজ করার ট্রাই করব। আমরা এখানে দেখলাম যে আসলে ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে কম্প্যারিজন অপারেশনটা করে থাকে। এবার আসি যে আমরা এই যে ইফ এলস স্টেটমেন্টকে যে আমরা ইমপ্লিমেন্ট করব, মূলত আমরা ইফ স্টেটমেন্টের পরে আমরা এরকম একটা কম্প্যারিজন করে থাকি যেটাকে আমরা এক্সপ্রেশনও বলে থাকি। আমরা একটা ইকুয়েশন দিয়ে এরকম একটা এক্সপ্রেশন লিখে থাকি আমাদের ইফ স্টেটমেন্টের পরে। মূলত আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এরকম এক্সপ্রেশনকে যখন ইভালুয়েট করতে যাব তখন আমাদের আসলে জাম্প ইনস্ট্রাকশনের সাহায্য নিতে হবে। জাম্প ইনস্ট্রাকশন অনেক ধরনের হয়, এখানে তোমাদের তিনটা বেসিক গ্রুপের জাম্প ইনস্ট্রাকশন দেখানো হয়েছে। প্রথম ধরনের জাম্প ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সাইনের অপারেশন নিয়ে কাজ করবে। দ্যাট মিনস আমি যদি একটু তোমাদেরকে বলি, আমরা প্রথম এক্সাম্পলটার জন্য যদি চিন্তা করি, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে জে জি দিয়েও রিপ্রেজেন্ট করা যাবে অথবা জে এন এল ই দিয়েও রিপ্রেজেন্ট করা যাবে। দুটো জিনিস সেম মিনিং এখানে। এখানে এই দুটো জিনিসের মিনিংটা দেওয়া আছে। জে জি দিয়ে বোঝানো হচ্ছে জাম্প ইফ গ্রেটার দেন, দ্যাট মিনস হচ্ছে একটা ভ্যালু যদি আরেকটা ভ্যালু থেকে বড় হয় তাহলে জাম্প অপারেশনটা হবে। আর জে এন এল ই দিয়ে বোঝানো হচ্ছে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। তাহলে জাম্প ইফ গ্রেটার দেন মানে যে কথা, জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু মানেও সেই একই কথা। তাহলে আমরা দুটোর যে কোনোটাই ব্যবহার করতে পারবো, তুমি যেটাতে লিখে কমফোর্টেবল ফিল করো।
আচ্ছা, এই জিনিসটার মিনিং দাঁড়াচ্ছে যে গ্রেটার দেন এর আমাদের রিলেশনটা তারা চেক করতেছে। আচ্ছা, যদি আমাদের সাইন্ড জাম্প হয় তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা জানি যে -5 হচ্ছে -4 থেকে ছোট। এটা আমরা সবাই জানি। ভ্যালুর দিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে -5টা -4 থেকে ছোট। যখন আমরা সাইন্ড জাম্প ইউজ করব তখন এই জিনিসটা আমাদের কারেক্ট ওয়েতে ইন্টারপ্রেট করবে। কিন্তু এই জিনিসটা যদি আমরা আনসাইন্ড জাম্পের ক্ষেত্রে চিন্তা করি, এখানে যে আনসাইন্ড কন্ডিশনাল জাম্পের কথা বলা হয়েছে, তাহলে কেউ যদি এরকম লেখে তাহলে এই এক্সপ্রেশনের আউটপুটটা আসলে ফলস আসবে। দ্যাট মিন্স এই এক্সপ্রেশনটা আসলে ফলস ইভালুয়েট করবে। কারণ কি, আমরা আসলে আনসাইন্ড ভ্যালু নিয়ে কাজ করছি, তাহলে সে আসলে এই মাইনাসগুলোকে কনসিডার করবে না। তাহলে ভ্যালুর দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি যে 5 হচ্ছে 4 এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে সে হচ্ছে এটাকে কনসিডার করবে যে এই জিনিসটা আউটপুট হচ্ছে গ্রেটার দেন সাইন। এই কারণে আমাদের অরিজিনাল যেই এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম ওটার আউটপুট আসবে ফলস। আমরা লিখেছিলাম -4 লেস দেন -5, সরি -5 লেস দেন -4, সুতরাং এটার আউটপুট আসবে ফলস। তাহলে সাইন কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের মাইনাস সাইনটাকে কনসিডার করব, যে সাইনটা আছে সেটাকে কনসিডার করব। আর আনসাইন্ডের ক্ষেত্রে আমরা আসলে সাইনগুলোকে কনসিডার করব না, শুধু আমাদের ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে যেহেতু 5 4 এর থেকে বড়, তার মানে হচ্ছে এটার আউটপুট আসবে ফলস, যেহেতু আমরা লেস দেন অপারেটরটা ইউজ করেছি। এখানে আমাদের যতগুলো রিলেশন হওয়া সম্ভব সেই রিলেশনগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে একটা হতে পারে যে আমাদের যদি একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে গ্রেটার দেন হয়। সেকেন্ড কন্ডিশনটা হতে পারে আমাদের একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে গ্রেটার দেন অথবা ইকুয়াল। আচ্ছা, আমি যদি বাম পাশে তোমাদের অপারেটরগুলো লিখে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। তাহলে এই আহ, অংশটা হচ্ছে আমাদের সাইন্ড কম্পারিজনের জন্য, যেটা হচ্ছে আমাদের সাইন্ড জাম্পস। আর এখানে জাম্পের কন্ডিশনগুলো দেওয়া আছে যে জাম্প হলে আমাদের কোন ফ্ল্যাগটার ভ্যালু চেঞ্জ হবে, বা আমাদের কোন ফ্ল্যাগের ভ্যালু দেখে আমাদের আসলে জাম্পটা আমাদের কনসিডার করা হবে। তো আমরা যখন কম্প্যারিজন অপারেশনটা করব তখন আমাদের হচ্ছে এই ফ্ল্যাগের ভ্যালুগুলো চেঞ্জ হবে। যখন আমি জাম্প অপারেশনটা এক্সিকিউট করব তখন ওই ফ্ল্যাগের ভ্যালু দেখে আসলে সে ডিসিশন নিবে যে এটা কি সে জাম্প করবে নাকি জাম্প করবে না। সেম ভাবে আমাদের আনসাইন্ডের ক্ষেত্রেও 4টা জাম্প আছে। এগুলোকে আমরা এভাবে বলে থাকি। প্রথমটা হচ্ছে জাম্প অ্যাভাব, আর এটা হচ্ছে জাম্প অ্যাবাভ মানে হচ্ছে গ্রেটার দেন বোঝানো হচ্ছে। এরপরটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। জাম্প বিলো মানে হচ্ছে লেস দেন, আর জাম্প বিলো ইকুয়াল মানে হচ্ছে লেস দেন ইকুয়াল। আমরা যদি উপরটার সাথে কম্পেয়ার করি, মূলত 4টা অপারেশন সেমই, জাস্ট হচ্ছে তাদের নামগুলো ভিন্ন। যখন সাইন্ড নিয়ে কাজ করব তখন বলবো জাম্প ইফ গ্রেটার দেন, এটারই সেম ইকুইভ্যালেন্ট আনসাইন্ড এর ক্ষেত্রে হবে জাম্প ইফ অ্যাবাভ। সেম ভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, যদি আমাদের লেস দেন সাইন নিয়ে কাজ করতে চাই তাহলে সাইন্ডের ক্ষেত্রে এটার নাম বলবো জাম্প ইফ লেস দেন। আর যখন এটা আনসাইন্ড ভার্সন নিয়ে কাজ করব তখন বলবো জাম্প ইফ বিলো। এখানে ওই কন্ডিশনগুলো বলে দেওয়া আছে যে আমাদের ফ্ল্যাগের ভ্যালু দেখে আমরা আসলে ডিসিশনটা নিব যে আমরা কোন জাম্পটা কি করব না কি করব না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্ল্যাগের ভ্যালুর উপর ডিপেন্ড করেও আমাদের জাম্প ইনস্ট্রাকশন আমরা করতে পারি। সেটা হচ্ছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে এটাকে বলা হয় জাম্প ইকুয়াল। যদি দুটা অপারেন্ড সেম হয় তখন আমরা জানি যে জেড ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়। আমি কম্প্যারিজন অপারেটর একটু আগে যখন দেখালাম তখন তোমাদেরকে বললাম। তাহলে এই ধরনের জাম্প যদি আমি ইউজ করি তাহলে সে আসলে চেক করবে জেড ফ্ল্যাগের ভ্যালুটা কত। যদি জেড ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয় তাহলে আসলে সে জাম্প করবে, আর যদি জেড ফ্ল্যাগের ভ্যালুটা 1 না হয় তাহলে সে জাম্প করবে না। এটা মূলত হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটর চেক করার জন্য। নেক্সট হচ্ছে জাম্প নট ইকুয়াল, এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল অপারেটরটা চেক করার জন্য। এরকম আমাদের ক্যারি আছে কিনা, আমাদের ওভারফ্লো আছে কিনা, আমাদের সাইন কি নেগেটিভ কিনা, সেম ভাবে আমাদের প্যারিটি কি ইভেন নাকি অড, এরকম আমরা চাইলে এরকম সিঙ্গেল ফ্ল্যাগের মাধ্যমে এই জাম্প অপারেশনগুলো করে ফেলতে পারি আর কি।
মূলত আমরা তিনটা গ্রুপের জাম্প অপারেশন দেখলাম। একটা হচ্ছে আনসাইন্ড কম্প্যারিজনের ক্ষেত্রে, একটা দেখলাম সাইন্ড কম্প্যারিজনের ক্ষেত্রে, আর একটা দেখলাম সিঙ্গেল ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা কিভাবে জাম্প করতে পারি। এখানে তোমরা যদি খেয়াল করে দেখো, সবগুলো জাম্পই আসলে একটা কন্ডিশনকে চেক করা হচ্ছে। যদি কন্ডিশনের ভ্যালুটা ট্রু হয় তাহলে জাম্প করা হচ্ছে, আর কন্ডিশনের ভ্যালুটা ফলস হলে জাম্প করা হচ্ছে না। এই জন্য এই ধরনের আমাদের জাম্প অপারেশনকে আমরা কন্ডিশনাল জাম্পও বলে থাকি। আমরা যে তিনটা গ্রুপ দেখলাম, এই তিনটা গ্রুপ হচ্ছে কন্ডিশনাল জাম্পের এক্সাম্পল। আরেক ধরনের জাম্প আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। তাহলে এই ধরনের জাম্পের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে জাম্প স্টেটমেন্টে আমরা কোনো কন্ডিশনকে চেক করব না, এই ইনস্ট্রাকশনটা পাওয়া মাত্রই আমাদেরকে জাম্প করতে হবে। তাহলে আনকন্ডিশনাল জাম্পের উদাহরণ হচ্ছে জেএমপি। তাহলে কোনো জায়গায় যদি তুমি জেএমপি ইনস্ট্রাকশনটা দেখো, তাহলে আসলে তোমার কোনো কন্ডিশন চেকের কিছু নেই, জেএমপি ইনস্ট্রাকশনটা ম্যান্ডেটরিতে তোমাকে এক্সিকিউট করতে হবে। তো মূলত জাম্পের পর আমরা যেটা করি, আমরা একটা ব্লকের নাম লিখি। জাম্প যদি আমাদের এক্সিকিউট করে, ওই ব্লক থেকে আমাদের কোড এক্সিকিউশন শুরু হয়। আমি তোমাদের এখন দুটো কোড নিয়ে আলোচনা করব, তখন তুমি জিনিসটা বুঝতে পারবে আসলে জাম্প হলে আমাদের কি করতে হবে। আর এখানে তোমাদের চারটা প্রোগ্রাম এখানে তোমাদের দেখতে বলা হয়েছে। এই চারটা প্রোগ্রাম তোমাদের বইয়ের চারটা এক্সাম্পল। তো তোমরা এই চারটা প্রোগ্রাম হচ্ছে বাসায় দেখবে, আর আমি তোমাদের দুটো প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথম যে প্রোগ্রামটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এই প্রোগ্রামটা হচ্ছে খুব বেসিক একটা প্রোগ্রাম। যে মনে করো আমার দুটো রেজিস্টারে দুটো নাম্বার সেভ করা আছে, আমি আউটপুট আকারে প্রিন্ট করতে চাচ্ছি কোন নাম্বারটি আসলে বড়। তাহলে এখানে আমরা প্রথমে আমাদের মেমোরির মডেল ডিক্লেয়ার করব। আমরা মেমোরির মডেল হিসেবে স্মল মডেলটাকে চুজ করে নিয়েছি। নেক্সট আমরা আমাদের স্ট্যাকের সাইজটা ডিফাইন করব। আমরা এখানে স্ট্যাক সাইজ হিসেবে 256 বাইটকে ধরে নিয়েছি। নর্মালি আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামে আমরা এই স্ট্যাক সাইজটাই ব্যবহার করছি। এখানে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করেছি মূলত আমাদের একটা স্ট্রিংকে প্রিন্ট করার জন্য। আমাদের আউটপুট যখন আমরা প্রিন্ট করব, তার আগে আমরা এই স্ট্রিংটাকে প্রিন্ট করব। এরপর আমাদের কোড সেগমেন্টের কাজ শুরু হবে। এটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর, যেটা আমাদের কোড সেগমেন্ট। যেহেতু আমরা একটা ভেরিয়েবলকে ব্যবহার করেছি, আমাদেরকে প্রথমেই আমাদের ডাটা সেগমেন্টটা ইনিশিয়ালাইজ করতে হবে। আমি আগের ল্যাবগুলোতে তোমাদের এক্সপ্লেইন করেছি যে আসলে আমাদের কেন ডাটা সেগমেন্টটা ইনিশিয়ালাইজ করা লাগে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, আমরা এএল রেজিস্টারে আমাদের একটা নাম্বারকে স্টোর করে রাখবো। যেমন আমরা এখানে এএল রেজিস্টারে 2 একটা নাম্বার এটাকে স্টোর করে রেখেছি, আর আরেকটা নাম্বারকে আমাদের বিএল রেজিস্টারে স্টোর করে রাখবো। আমরা এখানে 5 কে স্টোর করে রেখেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সিএল একটা রেজিস্টার নিয়েছি, সেখানে আমি ডিফল্ট হিসাবে এএল এর ভ্যালুটাকে রেখে দিয়েছি। তার মানে এখন আমাদের সিএল রেজিস্টারে আসলে 2 হচ্ছে তার ভ্যালু আকারে স্টোর করে রাখা হয়েছে। নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের কম্প্যারিজন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করেছি। আমরা এখানে হচ্ছে কম্প্যারিজন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করেছি মূলত চেক করার জন্য যে বিএল এর ভ্যালু কি আমাদের সিএল এর থেকে বড় কিনা। যদি বিএল এর ভ্যালু সিএল থেকে বড় হয়, দ্যাট মিনস হচ্ছে বিএল যদি সিএল থেকে বড় হয়, তাহলে আসলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের সিএল এ আমরা রেখেছিলাম এএল এর ভ্যালু, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সিএল এর থেকে বিএল এর ভ্যালু বড়, দ্যাট মিনস আসলে এএল এর থেকে বিএল এর ভ্যালু বড়। তাহলে আমাকে যেটা করতে হবে, সিএল এর ভ্যালু হিসাবে বিএল এর ভ্যালু কি স্টোর করতে হবে। এই কাজটা আমরা এই নিচের ইনস্ট্রাকশনটাতে করেছি। আর আমরা উপরের ইনস্ট্রাকশনে চেক করেছি আসলে আমাদের ভ্যালুটা কি বড় কিনা। যদি ভ্যালুটা ছোট হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের বিএল যদি সিএল থেকে ছোট হয়, তাহলে আমরা আসলে কি পাবো, আমাদের জন্য ট্রু হবে হচ্ছে জাম্প বিলো। আমরা যদি এই কন্ডিশনটা চেক করি, কম্প্যারিজন আমাদের যে আনসাইন্ড
জাম্প অপারেশন ছিল সেখানে যদি আমরা চেক করি, তাহলে জাম্প বিলো যে কন্ডিশনটা ছিল সেটা ট্রু হয় যদি আমাদের একটা অপারেন্ড আরেকটা অপারেন্ড থেকে ছোট হয়। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি বিএল আমাদের সিএল থেকে ছোট, তাহলে আসলে আমাদের কি হবে, জাম্প বিলো এই অপারেশনটা এক্সিকিউট করবে। তাহলে জাম্প বিলো হয়ে জাম্প হয়ে তুমি কোথায় যাবে, তুমি হচ্ছে নেক্সট যে সেগমেন্টটা লেখা আছে সেই সেগমেন্টে যাবে। আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে এই জায়গায়। এখানে উল্লেখ্য যে জাম্প বিলোর পর আমাদের একটা স্টেটমেন্ট ছিল এরকম যে আমরা বিএল এর ভ্যালুটাকে সিএল এ নিয়ে যাব। যেহেতু তুমি জাম্প কল করে দিচ্ছ, আমাদের এক্সিকিউশনটা আসলে সরাসরি নেক্সটে চলে যাবে, তাহলে এই ইনস্ট্রাকশনটা আর এক্সিকিউট হবে না। এই ইনস্ট্রাকশনটা কখন এক্সিকিউট হবে না, যদি বিএল এর ভ্যালু আমাদের সিএল এর চেয়ে ছোট হয়। তাহলে তো আর আমাদের আসলে সিএল কে আপডেট করার দরকার নেই, কারণ আমরা আসলে দুটো ভ্যালুর মধ্যে যেটা বড় সেটা দেখাতে চাচ্ছি। আমরা সিএল এ ইনিশিয়ালি এএল এর ভ্যালু রেখেছি, যদি সিএল বিএল থেকে ছোট হয় তার মানে বুঝবো বিএল এর ভ্যালু বড়, তখনই শুধুমাত্র আমাদের এই মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে, নিচের যে মুভ ইনস্ট্রাকশনটা আছে। তাহলে তখন কেন মুভ ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, কারণ তখন হচ্ছে জাম্প বিলোর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ফলস ইভালুয়েট হবে। তার মানে আমরা আসলে এখানে জাম্প করব না, এই নেক্সটে আমরা জাম্প করব না। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তুমি যদি জাম্প নাও করো নেক্সটে, তাহলে আসলে মুভ ইনস্ট্রাকশনের পর আমাদের সিকোয়েন্সিয়ালি আসলে এই ইনস্ট্রাকশনটাতেই এক্সিকিউট করব। তাহলে জাম্প দেওয়ার একটা রিজন হচ্ছে, আমি যদি শুধুমাত্র এই মুভ ইনস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করতে চাই, যে এই ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করব না, যে আমাদের এই কম্প্যারিজনের পর আমরা সরাসরি নেক্সটের অংশে চলে যাব, মাঝখানের এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব না, সেই ক্ষেত্রে আমি জাম্প ইনস্ট্রাকশনটা ব্যবহার করছি। আর যদি জাম্প ইনস্ট্রাকশন ব্যবহার নাও করি, আমাদের মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর অটোমেটিক্যালি এর পরের লাইনটা এক্সিকিউট করবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা এই অংশটাতেই চেক করছি আমাদের কম্প্যারিজন করে, যে আমাদের আসলে বিএল এর ভ্যালুটা কি সিএল এর চেয়ে বড় কিনা। তাহলে যদি বড় হয় তাহলে আমরা মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব, আর যদি ছোট হয় তাহলে আমরা মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব না। আমরা যেটা করব, আমরা পরের লাইনে জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে সরাসরি এই লাইনে চলে যাব, নেক্সটের অংশে যেটা ডিফাইন করা আছে। পরের অংশটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যেটা করেছি, আমরা এমএসজি আমাদের যে ভেরিয়েবলটাকে উপরে ডিক্লেয়ার করে রেখেছিলাম, যে স্ট্রিংটা, আমরা হচ্ছে এই স্ট্রিংটার ইফেক্টিভ অ্যাড্রেস লোড করেছি, তারপর 09কে কল করে জাস্ট আমরা মেসেজটাকে স্ক্রিনে প্রিন্ট করেছি। এবার একটা জিনিস একটু বলি, আমাদের এখানে যে নাম্বারগুলো স্টোর করা আছে এরা কিন্তু নাম্বার আকারে স্টোর করা আছে, কিন্তু আমরা যখন আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করব তখন হচ্ছে ক্যারেক্টার আকারে প্রিন্ট করব। তাহলে আমরা যদি তার ASCII ভ্যালুতে যাই, মনে হয় দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, কাজ করি। আমরা যদি এখানে খেয়াল করে দেখো, আমাদের আমি লাস্ট ল্যাবে মনে হয় তোমাদেরকে বলেছি, যে কোনো নাম্বারকে যদি আমরা ASCII আকারে রিপ্রেজেন্ট করতে চাই, দেখো এখানে মনে করো আমাদের 0, তাহলে 0-র ভ্যালু হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে 48 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। আর আমাদের যদি হেক্সাডেসিমাল ভ্যালু হিসাবে চিন্তা করি, তাহলে আসলে আমাদের এটার হেক্সাডেসিমাল ভ্যালু হয় হচ্ছে 308। আমরা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে, আমরা আমাদের আমাদের নাম্বারের সাথে 30h কে যোগ করেছি। তাহলে আমাদের যেটা হবে, আমাদের 0 যেই নাম্বারটি আছে সেটা আসলে ক্যারেক্টার 0-তে কনভার্ট হয়ে যাবে, যেটা আমরা ডিসপ্লেতে প্রিন্ট করতে চাচ্ছি। এই লাইনটা করার রিজনটাই হচ্ছে এটা, যে আমরা নাম্বারকে ক্যারেক্টারে কনভার্ট করতে চাচ্ছি। যারা এই জিনিসটা বুঝুনি, তোমরা আগের ল্যাবের লেকচারটা একটু দেখতে পারো, ওখানে আমরা এক্সপ্লেইন করেছিলাম যে 30h আমরা কেন ব্যবহার করি একটা নাম্বারকে ক্যারেক্টারে কনভার্ট করার জন্য। আচ্ছা, নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, সিএল হচ্ছে আমাদের আইডেন্টিফাই করছে যে আসলে কোন
নাম্বারটা সবচেয়ে বড়। আমরা যেটা করব, আমরা ডিএল রেজিস্টারে এই সিএল এর ভ্যালুকে নিয়ে আসব। কারণ হচ্ছে আমরা যখন আউটপুট ফাংশনে আউটপুট প্রিন্ট করি, সেই ভ্যালুটা আমাদের ডিএল রেজিস্টারে সেভ করে রাখা লাগে। এরপর জাস্ট আমরা ইন্টারাপ্টকে কল করে দিলে আমাদের আউটপুট স্ক্রিনে বড় নাম্বারটি চলে আসবে। আর লাস্টে আমরা ডজের এক্সিট ফাংশনের মাধ্যমে আমরা ডজ থেকে বের হয়ে আসতেছি। আমি যদি তোমাদের ফার্স্ট কোডটা আউটপুট আকারে প্রিন্ট করে দেখাই, এমুলেট বাটনে চাপ দিই এবং এখান থেকে রান দিই, তোমরা দেখতে পাচ্ছ, দেখো দ্য বিগার নাম্বার ইজ 5। আচ্ছা, এখন আমরা যদি অপোজিটটা করি, আমরা এখানে এএল এ যদি এখন 5 রাখি এবং বিএল এ যদি 2 রাখি, তাহলে আসলে আমাদের কি হবে, আমাদের আসলে এই জাম্প বিলো যেই কোডটা আছে, এই কোডটা আসলে আমাদের এক্সিকিউট করবে। দ্যাট মিনস বিএল এর ভ্যালুটা আর আমরা সিএল এ নিয়ে আসবো না, এই লাইনটা আর আমাদের এক্সিকিউট করবে না। এবার যদি আমি রান দিই, আমাদের আউটপুট কিন্তু সেমই আসবে, 5ই আসবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, এবার আর আমাদের সিএল এর ভ্যালুটা বিএল এ কপি হবে না, এখানে যে মুভ ইনস্ট্রাকশনটা বলা হয়েছিল, কারণ এবার আমাদের বড় সংখ্যাটা আসলে এএল এ স্টোর করা আছে। আশা করি তোমরা জাম্প বিলোর মাধ্যমে আমরা আসলে কিভাবে একটা কম্প্যারিজন করতে পারি সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট যে প্রোগ্রামটা দেখব, এটা হচ্ছে আমরা একটা ইফ এলস স্টেটমেন্টের ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি যে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার নিব। যদি ক্যারেক্টারটা আপার কেস ক্যারেক্টার হয় তাহলে আমরা ক্যারেক্টারটাকে প্রিন্ট করব, আর যদি ক্যারেক্টারটা আপার কেস ক্যারেক্টার না হয় তাহলে আমরা প্রিন্ট করব। তাহলে এই প্রোগ্রামের জন্য আমরা সেম ভাবে আমাদের মেমোরি মডেল হিসেবে স্মল কে চুজ করে নিব। আমাদের স্ট্যাক সাইজটা আমরা এখানে 256 বাইট হিসাবে চুজ করে নিয়েছি। আমাদের এখানে কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন করা লাগছে না, এই জন্য ডাটা সেগমেন্টে আমরা কোনো ভ্যালু রাখিনি। এরপর আমরা একটা কোড সেগমেন্ট ডিক্লেয়ার করেছি যেখানে আমাদের কোডগুলো রাখা হয়েছে। প্রথম যে অংশটা, এই অংশটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। আশা করি এই জিনিসটা তোমাদের আর রিপিট করার দরকার নেই। আমরা মূলত ডজ 21h রুটিনের 1 যে ফাংশনটা আছে তাকে কল করব ক্যারেক্টারটা ইনপুট আকারে নেওয়ার জন্য। এবার হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টটা চেক করা, যে আমরা উপরে যে ইনপুটটা দিয়েছি, যেটা আমরা ইনপুট ভেরিয়েবলে রেখেছি ধরে নিলাম, এই ইনপুটের ভ্যালুটা কি আমাদের বড় হাতের এ থেকে ছোট নাকি বড় হাতের এ থেকে বড়। তাহলে আমাদের আসলে যেটা হতে হবে যে এ থেকে ছোট, সরি, এ থেকে বড় অথবা ইকুয়াল হতে হবে ইনপুট। সুন্দর করে লিখি, আমাদের আসলে এরকম হওয়া লাগবে, এ থেকে বড় অথবা ইকুয়াল আমাদের ইনপুট ক্যারেক্টারটা, এবং জেড থেকে আমাদের ছোট অথবা ইকুয়াল। এটাই হচ্ছে আমাদের শর্তটা। আমরা এখানে এটা এন্ড অপারেশনের মাধ্যমে দুটোকে যুক্ত করেছি। তাহলে প্রথমে আমরা চেক করব আমাদের ইনপুট ক্যারেক্টারটা কি আসলে এ ক্যারেক্টারটা, বড় হাতের এই ক্যারেক্টারটার থেকে বড় অথবা ইকুয়াল কিনা। তাহলে এটা চেক করার জন্য আমরা আসলে যেটার জন্য আমাদের ফলস হবে সেটাকে আমরা চেক করতে চাচ্ছি। তাহলে আমাদের ফলস হবে হচ্ছে আমাদের যদি ইনপুট ক্যারেক্টারটা, আমি ইনপুটটাকে আই দিয়ে ডিনোট করি সংক্ষেপে রিপ্রেজেন্ট করার জন্য, যদি এটা কোনো কারণে আমাদের এই ক্যারেক্টারটার থেকে ছোট হয়ে যায়, দ্যাট মিনস আমরা আসলে কোনো আপার কেস ক্যারেক্টারকে এখানে ইনপুট আকারে দিইনি। ওই জিনিসটাই আমি এখানে কম্পেয়ারের মাধ্যমে চেক করেছি। আমাদের যে ইনপুটটা নেওয়া হয়েছিল সেই ইনপুটটা আসলে আমাদের এএল রেজিস্টারে সেভ হয়েছিল। এবার আমরা কম্পেয়ার করতেছি যে এএল রেজিস্টারের ভ্যালুটা আমাদের বড় হাতের এই ক্যারেক্টারের সাথে, যদি এটা লেস দেন হয় যেটা আমি এখানে বললাম, তাহলে আসলে আমাদের জাম্প বিলো এই ইনস্ট্রাকশনটা ট্রু ইভালুয়েট হবে। তাহলে আমরা আসলে কোনো কিছু প্রিন্ট করব না, আমরা সরাসরি এক্সিট ব্লকে চলে যাব। এক্সিট ব্লকে আসলে কিছুই নেই, এক্সিট ব্লকে আমরা শুধুমাত্র ডজ রুটিনের এক্সিট ফাংশনটাকে কল করেছি। তাহলে যদি আমাদের লেস দেন হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে আমরা বড় হাতের কোনো
ক্যারেক্টার বা লেটার এখানে দিইনি, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেতে কোনো কিছু প্রিন্ট করব না, সরাসরি আমরা ডসের এক্সিট মেথডটাকে কল করে দিব। এই কারণে আমরা এখানে কন্ডিশন দিয়েছি যদি লেস দেন হয়, দ্যাট মিনস জাম্প বিলো যদি হয়, তার মানে এই এল এর ভ্যালুটা যদি এ এর থেকে ছোট হয় তাহলে আমরা জাম্প করব। কোথায় জাম্প করব? আমরা এক্সিটের ব্লকে জাম্প করব। আর যদি এই কন্ডিশনটা ফলস ইভালুয়েট হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের আই এর ভ্যালুটা এর চেয়ে বড় অথবা ইকুয়াল, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা ঠিকই আছে। দ্যাট মিনস আমরা কোনো একটা আপার কেস লেটার কি এখানে ইনপুট আকারে দিয়েছি। তাহলে আমাদের এই ফার্স্ট যে কন্ডিশনটা আছে ইফ স্টেটমেন্টের, এটা আসলে ট্রু ইভালুয়েট হলো। তাহলে আমরা নেক্সট কন্ডিশনটা চেকের জন্য কন্টিনিউ করব। নেক্সট কন্ডিশনটা কি? নেক্সট কন্ডিশনটা হচ্ছে আমাদেরকে আসলে দেখতে হবে যে আমাদের ইনপুট যে ক্যারেক্টারটা আছে সেটা কি জেড ক্যারেক্টারটার থেকে ছোট কিংবা সমান কিনা। তাহলে কখন আমাদের এই জিনিসটা ফেল করবে? যদি কোনো কারণে আমাদের আই ক্যারেক্টারটা বড় হাতের জেড এর চেয়ে বড় কোনো মান ক্যারি করে, তাহলে আসলে আমরা কোনো ধরনের আপার কেস লেটার এখানে দিইনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আগের মতো কম্পেয়ার করব আমাদের এল এর ভ্যালু। তাহলে উপরের ভ্যালুটার কম্প্যারিজন যেহেতু পাস করে এসেছে, দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে বড় হাতের এ অথবা তার চেয়ে বড় কোনো একটা ক্যারেক্টার এখানে ইনপুট দেওয়া হয়েছে। এবার আমাদের জাস্ট চেক করতে হবে আমরা কি জেড এর চেয়ে ছোট বা জেড ক্যারেক্টারটাকে ইনপুট দিয়েছি কিনা। তার মানে ওটা আপার কেস ক্যারেক্টার। যদি জেড এর বাইরের কোনো ক্যারেক্টারকে ইনপুট দেওয়া হয় তাহলে আসলে সেটা আপার কেস ক্যারেক্টার না, অন্য কোনো একটা ক্যারেক্টার এখানে ইনপুট দেওয়া হয়েছে। তাহলে আমরা সেম ভাবে চেক করব। এখানে চেক করছি আমরা যে আই কি জেড এর থেকে বড় কিনা। এটা হচ্ছে আমরা জাম্প অ্যাবভ এর মাধ্যমে চেক করতে পারি। আচ্ছা, একটু বলে নেওয়া ভালো, যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করছি তাহলে এখানে আসলে সাইনের কোনো বিষয় নেই, এই জন্য আমি এখানে আনসাইন্ড জাম্প নিয়ে কাজ করছি। তাহলে আনসাইন্ড জাম্পের যে ফ্ল্যাগ, সরি, যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেওয়া আছে, আমি এখানে আসলে ওই ধরনের ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করছি। তাহলে আমরা চেক করছি এল এর ভ্যালু কি আসলে জেড এর থেকে বড় কিনা। যদি এল এর ভ্যালু জেড এর থেকে বড় হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে আমাদের আসলে কোনো আপার কেস ক্যারেক্টার আমরা ইনপুট দিই। তাহলে আমরা কোনো কিছু ডিসপ্লে করব না, আগের মতো সরাসরি এক্সিট ব্লকে চলে যাব। এক্সিট ব্লক মানে হচ্ছে আমরা ডজ রুটিনের এক্সিট ফাংশনটাকে কল করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি এই দুটা কন্ডিশন আমাদের কারেক্টলি মেনটেন করে যে বড় হাতের এ ক্যারেক্টারের সমান বা তার চেয়ে বড় এবং বড় হাতের জেড ক্যারেক্টারের চেয়ে ছোট বা তার সমান, তার মানে আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে আমরা আসলে একটা আপার কেস ক্যারেক্টারকে এখানে ইনপুট আকারে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে যখন আমরা কোনো কিছু ডিসপ্লে করতে যাই তখন হচ্ছে এএল রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো আমাদের ইনপুট ক্যারেক্টারটা বর্তমানে এএল রেজিস্টারে আছে। তো আমি যেটা করেছি এটাকে টেম্পোরারি হিসাবে বিএল রেজিস্টারে সেভ করে দিয়েছি, যাতে আমাদের এএল এর ভ্যালুটা মুছে না যায়। আচ্ছা, কেন মুছে যাবে? দেখো, আমরা যেহেতু ইনপুট ক্যারেক্টার নিয়েছি, আমরা আউটপুটটাকে নতুন লাইনে প্রিন্ট করতে চাই। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে আসলে একটা ক্যারেজ রিটার্ন আমাদের আউটপুটে প্রিন্ট করতে হবে। এই ক্যারেজ রিটার্ন প্রিন্ট করার সময় আমরা এখানে ডিএল এর যে ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটা আসলে যখন আউটপুটে প্রিন্ট হবে তখন এএল এ সেভ হয়ে যাবে। তাহলে আমাদের অরিজিনাল যে এল এর ক্যারেক্টারটা সেটা আসলে মুছে যাবে। এটা যাতে মুছে না যায় এই জন্য আমরা টেম্পোরারিলি বিএল এ আমাদের অরিজিনাল ক্যারেক্টারটাকে স্টোর করে রেখে দিয়েছি। এই অংশটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফাংশনের জন্য। আমরা AH2 দিয়ে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমাদের আউটপুটে ডিসপ্লে আকারে প্রিন্ট করি। তাহলে আমরা ডজ রুটিনের টু যে ফাংশনটা আছে সেটাকে কল করে একটা ক্যারেজ রিটার্নকে প্রিন্ট করলাম। সেম ভাবে আমরা নতুন লাইনে যাওয়ার জন্য এখানে একটা লাইন ফিটকে প্রিন্ট করব। যেহেতু AH এ অলরেডি টু ফাংশন সিলেক্ট করা আছে, তাই আমরা নতুন করে আর AH এ টু অ্যাসাইন করলাম না। আমরা যেটা করলাম, ডিএল রেজিস্টারে আমাদের লাইন ফিডের ASCII ভ্যালুটাকে নিয়ে গেলাম। এবার আবার আমরা ডজ রুটিনটাকে কল করলাম, তাহলে আমাদের লাইন ফিডটা প্রিন্ট হবে। তাহলে মূলত আমাদের কার্সরটা এখন নতুন লাইনে রেডি অবস্থায় আছে আমাদের ক্যারেক্টারটাকে প্রিন্ট করার জন্য। আমরা ক্যারেক্টারের ভ্যালুটাকে বিএল এ রেখে দিয়েছি। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে বিএল এর ভ্যালুটাকে ডিএল এ নিয়ে যাব।
কারণ AH2 এর যে আউটপুটটা অলওয়েজ DL রেজিস্টারে আমাদের রেখে দিতে হয়। এরপর আমরা জাস্ট ইন্টারাপ্টকে কল করব। এই কাজটা করা হলে আমাদের আউটপুটটা আমাদের কনসোলে প্রিন্ট হবে, আর এরপর আমাদের অ্যাজ ইউজুয়াল ডজ এক্সিট রুটিনটা কল হবে। তাহলে বেসিক্যালি আমি যদি জাম্প করি তাহলে আমাদের সরাসরি এখানে চলে আসবে, মাঝখানের এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে না। যদি এটা একটু মুছে দেখাই তাহলে মনে হয় তোমাদের জন্য ক্লিয়ার হবে। ধরো যে আমাদের এখান থেকে জাম্প ইনস্ট্রাকশনটা ট্রু ইভালুয়েট করলো, তার মানে হচ্ছে আমাদের জাম্প করে আমরা এখানে চলে আসবো। তাহলে এই অংশটা শুধু এক্সিকিউট করবে, মাঝখানের যে এই অংশগুলো আর এক্সিকিউট করবে না। এবার মনে করো প্রথম জাম্পে আমাদের ফলস ইভালুয়েট আসলো, যে আমরা প্রথম জাম্পে কোনো কিছু প্রিন্ট করলাম না, সরি, প্রথম জাম্পে আমাদের ফলস আসলো, তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা নেক্সট ইনস্ট্রাকশনে চলে আসবে। এখানে যদি আবার আমাদের ট্রু ইভালুয়েট করে তাহলে আমরা জাম্প দিয়ে এখানে চলে আসব, তাহলে আগের মতোই মাঝের ইনস্ট্রাকশনগুলো আর এক্সিকিউট করবে না। আর যদি জাম্প আমাদের ফলস ইভালুয়েট করে এটাও, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিরিয়াল বাই লাইন কোডগুলো এক্সিকিউট করব একটা একটা করে। তারপর কিন্তু এই ইন্টিজারের পরেও আমাদের এটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন, এটা এক্সিকিউট করবেই। তাহলে আমরা যেটা বুঝতে পারছি এই অংশটা আসলে সবসময় এক্সিকিউট করবে, আমাদের জাম্প ট্রু হোক বা ফলস হোক, কিন্তু এই অংশটা আসলে এক্সিকিউট করবে ডিপেন্ডেন্ট যে জাম্প কি আমাদের ফলস ইভালুয়েট হচ্ছে কিনা। যদি এই অংশটাতে জাম্প ট্রু ইভালুয়েট হয়ে যায় তাহলে আর এই পার্টটুকু আমাদের এক্সিকিউট করবে না। আমরা যদি কোডের আউটপুট সেকশনে যাই, আমরা 2 নম্বর কোডে যদি আসি, আমি একটু সবগুলো স্ক্রিন ক্লোজ করে দিচ্ছি। আমাদের 1 নম্বর প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের সেই 2 নম্বর প্রোগ্রাম। আমরা যদি এখানে আসি, আমার এখানে একটা ভুল হয়েছিল। হ্যাঁ, এবার যদি আমি রান করি, আমার কাছে দেখো ইনপুট যাচ্ছে। আমি যদি ছোট হাতের এ ক্যারেক্টার দিই, সরি আমি বড় হাতের এ ক্যারেক্টার দিই, তাহলে আমাকে এখানে আউটপুট আকারে এই প্রিন্ট করছে। আমি যদি একটু জুম করে দেখাই তোমাদের, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বড় হাতের এই ক্যারেক্টারটা আমাদের আউটপুট আকারে প্রিন্ট করছে। আর আমি যদি এটাকে এখন ক্লোজ করে আবার নতুন করে চালাই, যদি আবার রান করি, এবার আমি ছোট হাতের এ কে প্রিন্ট করব, সরি ইনপুট আকারে দিব। দেখো ছোট হাতের এ দিলে আমাদের এখানে আউটপুটে কোনো কিছু প্রিন্ট করছে না। তার মানে আমরা আসলে বুঝতে পারলাম যখন আমাদের ছোট হাতের এ ক্যারেক্টারকে আমরা ইনপুট আকারে দিয়েছি, তখন আসলে আমাদের এই জাম্প ইনস্ট্রাকশনটা ট্রু ইভালুয়েট করে ফেলেছে, যে আমাদের ছোট হাতের এই ক্যারেক্টার আসলে বড় হাতের এই ক্যারেক্টারের চেয়ে ছোট। তখন সে যেটা করেছে সে হচ্ছে এখান থেকে জাম্প দিয়ে সরাসরি এক্সিটে চলে এসেছে। মাঝখানের যে ব্লকটা আমাদের ডিসপ্লে করার জন্য আমরা ব্যবহার করেছি, এই অংশটা আর এক্সিকিউট করেনি। এই কারণে আমাদের ছোট হাতের ক্যারেক্টার দিলে সেই ক্ষেত্রে আমাদের এটা এক্সিকিউট করছে না। সেম ভাবে তুমি যদি বড় হাতের জেড এর বাইরের কোনো কিছু দাও, আমরা দেখাতে পারি তোমাদেরকে এইভাবে। আমরা যদি আসি কি কোডে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে বড় হাতের জেড এর পরে ছোট হাতের যে কোনো ক্যারেক্টারই বড় হাতের জেড এর বাইরে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটটাও বড় হাতের জেড এর চেয়ে বড়। তাহলে আমি যদি এমুলেট করি আগের মতো, যদি রান করি, আমার কাছে ইনপুট যাচ্ছে। আমি যদি থার্ড ব্র্যাকেট কমান্ডে দিই, তাহলে দেখো এটাও আসলে আমাদের বড় হাতের জেড এর চেয়ে বড়। এই কারণে এখানে আমাদের আউটপুটে কোনো কিছু শো করছে না। এই ক্ষেত্রে আমাদের আসলে কি হয়েছে,
এই ক্ষেত্রে আমাদের আসলে কি হয়েছে, এখানে আমাদের আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই জাম্প ইনস্ট্রাকশনটা আমাদের ট্রু ইভালুয়েট হয়েছে, যার কারণে আমাদের যেটা হয়েছে সরাসরি আমরা এক্সিটে চলে গিয়েছি। এই মাঝের ডিসপ্লের যে পার্টটা এটা আর আমাদের এক্সিকিউট করে। আচ্ছা, আমি এখানে একটু ভুল করেছি, এক্সিট বানানটা এটা আমাদের অরিজিনাল কোডে কারেক্ট করে দিয়েছি আমি, বা অরিজিনাল কোডটা ফলো করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বেসিক্যালি দেখলাম যে আমরা আসলে কিভাবে একটা ইফ স্টেটমেন্টকে আমাদের জাম্প কন্ডিশনের মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি তোমাদের এই ল্যাবের উপর একটা টাস্ক দিব, ইফ এলস স্টেটমেন্টের উপর। তোমরা তোমাদের বিএসসি কোর্সের পেজে সেই টাস্কটা দেখে সময় মতো সাবমিট করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপাতত এতটুকুই থাক। আমরা নেক্সট ল্যাবে হয়তোবা লুপ ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, নেক্সট ল্যাবে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।